আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে এই মুহূর্তে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে পদ্মাপাড়ির তিশা, বাপ্পি এবং তানজিলা কারোর ভিডিওই আসেনি। কারণটা তো এমন নয় যে জানুর হাতের ভর্তা খেয়ে এত বেশি 7-8 রকমের ভর্তা, তাও আবার সাথী জানুর হাতের ভর্তা। এই বাপ্পি খেয়ে হয়তোবা ওই যে মানে কি বলবো, ছোট ঘরে যাওয়া আসা করছে। হতে পারে বন্ধুরা, এত বেশি যাওয়া আসা করছে যে ভিডিও দেওয়ার সময়ই পাচ্ছে না, ভিডিও করবার সময়ই পাচ্ছে না। আর তিশাও হয়তোবা সেরকম ওই যে সুযোগ বুঝে নিস্তালার ওই আছে না ব্যাচেলারদের সঙ্গে টাইম পাস করছে। হয়তোবা শয্যাশায়ী বাপ্পি উপরতলায় আর নিচতলায় তিশা তার মনোরঞ্জন করছে নিচতলায় ব্যাচেলারদের সঙ্গে, তাই ভিডিও দিতে পারছে না। এরকম কিছু নয় তো। যাক বন্ধুরা, রসিকতা করে বললাম, আদৌ এগুলা সত্য কিনা জানি না, তবে তাদের ভিডিও আসেনি। আমি জাস্ট একটু মজা করলাম আপনাদের সঙ্গে। এমনও হতে পারে যে তানজিলা আসবে, তারপর ভিডিও ছাড়বে। যেহেতু তাদের ভিউয়ার্স এখন তলানিতে, ওই 8K 10K ভিউয়ার্স দিয়ে তাদের আসলে পোষায় না। তো তাদের তো বর্তমানে এমনই হচ্ছে, 15K উঠতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো বা এই জন্যই তারা চাচ্ছে যে চাহিদা আনতে। অর্থাৎ অনেক সময় দেখে না যে বাজারে যখন যে জিনিসের কাটতি থাকে, যে জিনিস কম থাকে তার চাহিদা বেশি থাকে। তারা চাচ্ছে যে আমাদের প্রতিদিন ভিডিও দেখে বোরিং হচ্ছে দর্শকরা, দেখি এদেরকে আকর্ষণ করাতে হলে আমাদের 2-4 দিন একটু অফ রেখে ভিডিও দিলে তারপর হয়তোবা একসঙ্গে এই মানে 2-3 দিনের যে ভিউয়ার্স হতো 10K 15K, তা একসঙ্গেই কামিয়ে নিব। হতে পারে এরকম। তাদের টেকনিকের কাছে তো, অন্তত এই জগতের টেকনিকের কাছে আমরা কিছুই না, আমরা শিশু। কারণ আমরা তো এই জগৎ নিয়ে পড়ে থাকি না, এই জগৎ নিয়ে থিসিসও করি না। আমার কাজ হলো সবার ভিডিও দেখি, এসে আপনাদের সঙ্গে একটু গল্প টল্প করে, আপনাদের এই কমেন্টসগুলো পড়তে আমার ভালো লাগে, সেগুলো পড়ে আসতে চলে যায়, এতটুকুই। এর বেশি আসলে এখানে সময় দেওয়া কিংবা যারা ইনকাম করতে চায় তাদের কথা আলাদা। তাদের তো এটা মানে কি বলবো, জবের মতো, কোথায় কি হচ্ছে সেই ইনফরমেশন তাদের জানা দরকার। কিংবা কম বেশি হলে তাদের মাথা ঠিক থাকে না, নতুন কৌশল, নতুন কিছু করার চেষ্টা তারা করে, কিভাবে কন্টেন্ট তৈরি করলে দর্শকদের ধরা যাবে, দর্শকদের মনোরঞ্জন করা যাবে। হোক সেটা মিথ্যা, হোক সেটা গুজব, হোক সেটা নাটকীয়, সবই তারা চেষ্টা চালিয়ে যায়। আর আমরা বোকারা ভিউয়ার্সরা সেগুলো দেখি। আর ওদিকে এই যে মরিয়ম এতটাই বড় হয়েছে যে ওন্না ছাড়া ক্লাস 3-তে সে ঢুকতে পারছে না। তাই তার মা বিকল্প হিসাবে কতগুলো কোটি এনে দিয়েছে, যেটা কিন্তু কোটি হিসাবে পড়লেও আরেকটু ঢিলা হলে দৃষ্টিকটু লাগতো না মরিয়মকে। যেহেতু ওটা গ্রামের স্কুল, আর গ্রামের লোকেরা সাধারণত একটু অন্য চোখে দেখে। আর ক্লাস 3 একটা মেয়েকে ওন্না পরিয়ে স্কুলে পাঠানো আসলেই কেমন দৃষ্টিকটু। বন্ধুরা, উপরের ছবিটা একটু প্লিজ সবাই ফলো করুন। ওখানে সাবিনা যে বাইকে উঠেছে, আরিফকে এমনভাবে জড়িয়ে ধরেছে, আরিফ একেবারে ওই যে আপনারা চাপাশুটকি কি একটা কথা আছে না, সেরকম চিপসে গিয়েছে, মানে চাপা হয়ে গিয়েছে আরিফ। এমনভাবে এই সাবিনা বন্য হাতিটা ধরেছে যে আরিফের নড়াচড়ার শক্তি নেই। জানি না বাইক শেষ পর্যন্ত চালাতে গিয়ে আরিফের কতটা কষ্ট হয়েছে। আরিফ অবশ্য প্রশিক্ষণ প্রাপ্ত, যেহেতু শুনেছি, দেখি নাই, যে সে প্রশিক্ষণ দিয়ে থাকে কিভাবে মানে গাড়ি চালাতে হয়, বাইক চালাতে হয়। তো যার জন্য সে হয়তো বা পেরেছে। বাট সাধারণ কোনো লোক হলে বোধহয় এই মুটকিকে নিয়ে চালানো সম্ভব ছিল না। হঠাৎ করে মুটকি খুব নিজেকে অসুস্থ অসুস্থ দাবি করছে। কিন্তু কি অসুস্থ? বমির কথাও লেখা দেখলাম যে বমি হবে। ও তো আবার মানে সেন্স নাই, ওকে আবার কিছু বাচ্চা বাচ্চাও করছিল। ঠিক বুঝতে পারছি না কোনটা ইঙ্গিত করছে, জ্বরের কথা নাকি তার লাল পতাকা এখনো শেষ হয়নি তার ইঙ্গিত। কারণ কিছুদিন আগেই তো সে লাল পতাকা উড়ানো নিয়ে কথা বললো যে নামাজ কালাম পড়তে পারছে না। তো সেরকম কিছু তো আসলে বুঝতে পারছি না সাবিনা অসুস্থতার কথা কি বলছে। আর ওদিকে দেখলাম যে শারমিনের কিন্তু স্বাস্থ্য একটু ফিরেছে। শারমিন যেদিন থেকে আলাদা বাসায় নিয়েছে, আর কিছু না হোক, সে মানসিক টর্চার থেকে মুক্তি পেয়েছে। আর এই জন্যই তার স্বাস্থ্য, গালটালে একটু মাংস লেগেছে, স্বাস্থ্য একটু পরিবর্তন এসেছে শারমিনের। তো ভালো কথা, শারমিন সুখে আছে। আমি বলবো শারমিনকে কখনোই যেন মনের ভুলেও শারমিন ওই শ্বশুর বাড়িতে না যায়। সে বাইরে আছে, সুখে আছে, তাকে সে যে মানে সুখে আছে, তার মনে যে একটা আনন্দ তার চেহারা দেখলেই বোঝা যায়। তার ছেলে মেয়ে এবং সে
যাই হোক না কেন অন্তত কারোর অবহেলাতে নেই, কারোর মানসিক টর্চারে নেই। শাহিন আসছে যাচ্ছে ভালো কথা, শাহিন তো কোনো দায়িত্ব ও বাড়িতে থাকতেও নিত না, এ বাড়িতে থাকতেও নিত না। শাহিনের কাজ হলো মাঝে মাঝে এসে এনজয় করে চলে যাওয়া, ছেলে মেয়েকে একটু দেখে যাওয়া। আর শারমিন বারবারই বলে তার ছেলে মেয়েকে শাহিনকে দেখতে হবে না। তো সব কিছু মিলিয়ে যেহেতু শাহিনের ছেলে মেয়ে ও দুটো, তাহলে সম্পত্তি শাহিনের তার কে আর নেই, কে আর নিবে? যদি সম্পত্তি থেকে থাকে, যদি সম্পত্তি পদ্মার ওই ভাঙনে ভেঙে না যায়, শারমিন আজ হোক কাল হোক ছেলে মেয়ে যেহেতু আছে, শারমিনের অংশ, শারমিন তার ছেলে মেয়ে ঠিকই বুঝে পাবে। যদি শাহিন তা কাউকে লিখে না দেয়, হ্যাঁ বন্ধুরা, কাউকে যদি শাহিন জীবিত অবস্থায় লিখে না দেয়। তো বন্ধুরা যাই হোক, শারমিনের উচিত ছিল, যেহেতু তার ছেলেটা অসুস্থ অসুস্থ দেখলাম, ওইসব পাড়ার ফার্মেসি ডক্টর না দেখিয়ে ঢাকায় যেহেতু তার মেয়েকে নিয়ে যায়, সেহেতু পারতো তার ছেলেটাকে এবার নিয়ে যেয়ে দেখিয়ে আনতে যে জিনিসটা আসলে কি। ওটা কি টিউমার, টিউমার হলেও ওটা কোন ধরনের টিউমার, টিউমার কিন্তু অনেক ধরনেরই আছে। কারণ ওর ছেলেটাকে দেখলে কিন্তু বেশ অসুস্থ মনে হচ্ছে। ওর ছেলেটা কেমন খিটখিটে, সবার সঙ্গে মেজাজ দেখিয়ে কথা বলে। বাচ্চা মানুষ অনেক অসুবিধার কথা বলতে পারে না, তারা তখন উগ্রতা ভাবটা দেখায়। তো শারমিন একটা শিক্ষিত মেয়ে হয়ে তার ছেলেকে এ ধরনের মানে অবহেলা করাটা আসলে উচিত হয়নি। আর শাহিনের আসলে শারমিনের সাথে যদি শাহিন যেত না, তাহলে কিন্তু ছেলেটা নিয়ে যেতে পারতো। কিন্তু দুর্ভাগা ওই যে শারমিন, শারমিন এমনই দুর্ভাগা যে স্বামীর থেকেও তার নিয়ে যেতে হয় ভাইকে সাথে করে। ভাই আর কত বড়, ওই যে শারমিনের চাইতে বয়সে ছোট এই ভাই, তার উপর ডিপেন্ড করে শারমিনের ঢাকা যেতে হয়। অথচ আজ ধামরা বেটা বাড়ির মধ্যে প্যাড ভাসিয়ে ভাসিয়ে ঘুরে বেড়ায়। এত নির্লজ্জ, নিজের সন্তান পর্যন্ত ডাক্তার দেখাতে হচ্ছে শারমিনকে, অন্যের উপর ডিপেন্ড থাকতে, বাবা বেঁচে থাকতে। এই শাহিন যদি আজ যেত, তাহলে ঠিকই তার ছেলেকে এই শারমিন নিয়ে যেতে পারতো। প্রিয় ভিউয়ার্স, ওদিকে দেখলাম যে খুকি কান্নাকাটি করছে, বাড়িঘর কার ভেঙে গিয়েছে, একটা বাড়ি দেখিয়ে সবাইকে ভিউ কামাচ্ছে। ওই যে সাদিয়া, মাসুদ, ওরা তো মানে কি বলবো, আরও কয়েক মাস ধরে, মাসুদেরটা বোধ হয় আমি বছর দুয়েক আগেও একবার ভিডিওতে এই বাড়িটা দেখিয়ে বলেছিল এটা আমাদের বাড়ি, এটা ওটা, কিন্তু সেই বাড়ি ভাঙনটা শুরু থেকেই মাসুদ দেখাতে দেখাতে আজ বোধ হয় কাছাকাছি এসে গিয়েছে, যতটা সবার ভিডিওতে বুঝতে পারলাম। কিন্তু জানি না ওটা মাসুদের বাড়ি কিনা, কারণ মাসুদের ওই বাড়ির সবাই যখন খালি করে চলে যায়, তখন কিন্তু মাসুদ যতই বলুক ওটা তাদের বাড়ি, মাসুদকে তো আমরা সবসময় দেখি যে টিনের একটা ঘর সাজিয়ে গুছিয়ে, আমি গরিব মানুষ, মাটি চারিপাশে ঘর বাড়ি, সেরকম ঘর। হঠাৎ ওই বাড়িটা মাসুদ কেন যে নিজের বাড়ি এটা ওটা বলে, যাই হোক হতে পারে গ্রামে পরিচিত চাচাতো মামাতো এরকম ডাক থাকে না, তাদের বাড়িঘর নিজের বলে পরিচয় দিয়ে বড় হতে চেয়েছে মাসুদ। আর সাদিয়ার কথা কি বলবো, সাদিয়ার কথা, সে তো লাখ লাখ টাকার মালিক। সে তো চাপাবাজির শিরোনামে প্রথম পর্যায়ে ওই যে তিশাদের ছাড়িয়ে গিয়েছে, চোখে মুখে পলকে পলকে চাপাবাজি ডববাজি করে থাকে এই সাদিয়া। সাদিয়া নিজেকে লাখ লাখ টাকার গয়না পাঠিয়েছে এও বলে, অথচ ভাইয়ের মেয়েকে কি দিয়েছে দেখেছেন? একটা হাতের চুড়ি, যেটা 400-500 টাকার, ওই সব চুড়ি পাওয়া যায়। নূপুর, ওর বোন লতা নাকি অনেক টাকার মালিক, সেও একটা নূপুর দিয়েছে। সে নূপুর আর কত হবে, 800-900 টাকা। মার যে চেন দিয়েছে মেনে নিলাম, দাদির স্বামী নাই, দাদির ইনকাম নাই, তারপরেও দাদি যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে লতা আর সাদিয়া, এটা ওই দেলোয়ারের মেয়েকে কি দিল ফুপু হিসাবে? ফুপু, হ্যাঁ, তারা যদি আর্থিক দিক থেকে অসচ্ছলতা থাকতো ধরে নিতাম তাদের, কিন্তু লতা এবং সাদিয়া দুজনে যে ভাব দেখায়, মাই গড, মনে হয় যেন ওই যে সৌদির বাদশাদের আত্মীয় স্বজন। তো সৌদির বাদশার আত্মীয় স্বজনরা যদি ওই 400-500 টাকার জিনিস, ওই 400-500 টাকার গিফট নিজের ভাইয়ের মেয়েকে দেয়, সেটা কেমন দেখায়? তাও আবার একমাত্র ভাইয়ের একমাত্র মেয়েকে এই গিফট দিচ্ছে, অথচ কোনো কিছু লাখ লাখ টাকা, তার লাখ লাখ টাকার সম্পত্তি, লাখ লাখ টাকার গহনা কিনলাম, প্রতিদিন সে কিনতে থাকে। তো যাই হোক বন্ধুরা, এদিকে খুকির কথা, খুকির কিন্তু সত্যি স্বাস্থ্য ভালো হয়েছে, খুকিরও স্বাস্থ্য ফেটে যাচ্ছে। বাট খুকির দুঃখ যে সে বাড়িঘর করে ফেলেছে, তার বাড়িঘর পদ্মা যে হারে ভাঙন হচ্ছে, না জানি খুকির কি অবস্থা হয়। আল্লাহ না করুক সবার জন্য, ওই গ্রামের সবার জন্যই আমরা অন্তর থেকে
সবার জন্যই দোয়া করব, কিন্তু বাস্তবতার খাতিরে এবং কথা বলা প্রসঙ্গে বলতেই হয় খুকি যে এত অহংকার করে বলেছিল, ওই শারমিনের দিকে আঙুল তুলে বলেছিল আমি কোনোদিন পরের বাড়ি যাব না, আমি নিজের শ্বশুর বাড়ি রেখে অন্য কারোর বাড়ি তো আপ্যায়নে যাব না। এমনও তো হতে পারে খুকির অবশেষে শারমিনের ওই বাসায় আশ্রয় নিতে হতে পারে, শারমিনকে মতোই তার ভাড়াটিয়া বাসায় থাকতে হতে পারে। ভাড়াটিয়া বলে শারমিনকে যে ইনসাল্ট করা হয়েছিল সেটা আল্লাহ না করুক যদি খুকির ভাগ্যে হয়, খুকি তখন কি করবে? আর এসব কথা ভেবেই খুকি কিন্তু এখন অশ্রু সজল হচ্ছে। খুকি এখন যদিও তার স্বাস্থ্য ভালো হয়েছে, কিন্তু তার চেহারার মধ্যে একটা আতঙ্ক, মনের মধ্যে একটা ভয় এসে ঠিক মানে বিরাজ করছে। বন্ধুরা, আপনারা দেখবেন যে এই যে বাবু এবং মিম তার শ্বশুর বাড়ি মানে মিমের বাবার বাড়ি গিয়েছে। মিমের আরেকটা নাম বোধহয় কি মিনি, মিনি বলে ডাকলই তো তার মা। তো মিনি গিয়েছে বাবুকে নিয়ে তার লেন্ডি পেন্ডি নিয়ে বেড়াতে, কিন্তু খুকি এতটাই উদাসীন। খুকি কেবল তার ননদ তিশা এবং বাপ্পি, এবারে অন্য কাউকে কিন্তু খুব একটা আপ্যায়ন তারা করে থাকে না। যদি তারা করে থাকে সেটা কিন্তু তারা ননদরা নিজেরা বাজার করে। খুকি হলো এই কাজের বেটির মতো খাটে আর খায়, ছেলে মেয়ে নিয়ে খায়, কারণ ভালো ভালো বাজার আনে, রান্না করবে, সে নিজ হাতে ভাগ বাটোয়ার করবে, খাবে বাচ্চা কাচ্চা নিয়ে, তার বিনিময়ে মানে ওই ভালো খাওনটা যদি তার ফ্যামিলি নিয়ে, এই জন্য খুকি পরিশ্রম করে থাকে। কিন্তু খুকি যদি নিজে বাজার করে থাকে, কে ননদকে কি ওসবের ধার ধারে না, যা রান্না করে তাই খেতে হবে। তো বাবু নাকি খিচুড়ি খেতে পারে না, এবং মিমের মেয়ে নাকি এই বাড়িতে এসে খেতে চায় না, কারণ রান্নার তো এই চেহারা। বাবু তো বলেই দিয়েছে যে কিসের কোনো ডালই নেই, কোনো খিচুড়ি হলো। তো একটা ডিম তিনজনে একটা ডিম ভেজেছে, এই যে মিনি তার মাকে বলে একটা ডিম ভাজিয়েছে, সে ডিম তিনজনে মিলে খাচ্ছে এক প্লেটে ভাত নিয়ে। বাবুকে মিনি খাইয়ে দিচ্ছে, আবার মিনি তার মেয়ে আবদিয়াকেও খাইয়ে দিচ্ছে, কারণ না খাইয়ে দিলে তারা নাকি খাবে না, কারণ ওই খাবার ওই রান্না আসলে মুখে ওঠে না। বাবুকে আসলে দামটা দেবে কেন? বাবুর কোন যোগ্যতায় দাম দিবে? প্রথমত বাবু ওই বাড়িতে বরাবরই আসা যাওয়া করতো, ওই যে যা জুটতো, যেমন জুটতো তেমনই খেত ওই বাড়ির ছেলে হিসাবে। এখন যদিও জামাই হয়েছে, কিন্তু ওকে কখনো জামাই হিসাবে কেউ ট্রিট করে না, সবসময় ওকে ওই বাড়ির ছেলে হিসাবেই দেখে। হ্যাঁ বন্ধুরা, ওকে ওই বাড়ির ছেলে হিসাবেই দেখে। ও যেরকম আচরণ করে দেখার কথাও নাই। লুঙ্গি উঁচু করে মেয়ে কাঁদছে, ওই খাওয়াই দিচ্ছিল মিনি, তখন মেয়ে কেঁদে উঠেছে, লুঙ্গি উঁচু করতে করতে মেয়ের কাছে চলে গিয়েছে। যেখানে মায়েরা খাবার রেখে দৌড়াতে থাকে বাচ্চা আনতে, সেখানে দৌড়াই হলো বাবু, আর মিনি বসে বসে টেবিলেই খাচ্ছে। তো মিনি আসলে তার স্বামীকে নিয়ে কতটা সুখী কিংবা কতটা গর্বিত তা তো আমরা দেখতেই পাচ্ছি, যে কতটা মর্যাদা দিয়ে থাকে সারাক্ষণ। বাবু বাবু তুই তুই, বাবুকে সারাক্ষণ বাচ্চারা খায় সারাক্ষণ। যাই হোক, তাও বোধহয় একটা ভিডিওতে দুই এক সেকেন্ডের জন্য হলেও মিমকে দেখেছিলাম মেয়েটা কোলে নিতে, ভালো লাগলো দেখে যে মাও কোলে নেয়। দেখবেন যে এক জায়গায় কিন্তু গতকালকে ভিডিওতে তার মেয়ে কাঁদছিল, পরে বাবু ধরে কথা বলছে আর মেয়ে চুপ হয়ে গিয়েছে। বাবু তখন বলছে দেখছো মেয়ে আমার কথা শুনে চুপ হয়ে গিয়েছে। তখন আবার মিনি বলল যে কেন, বাইরে থেকে আমি ঘোরাই টোরাই নিয়ে আসছি এই জন্য চুপ হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন যে বাবুই কিন্তু মেয়ের দেখাশোনা সারাক্ষণ কোলে নিয়ে, তা তো আমরা ভিডিওর মাধ্যমে দেখেই থাকি। বন্ধুরা, আজকে সবচাইতে চমক, সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে একটা দারুণ খবর নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন, যে এই যে আদম পরিবারের একটা ছেলে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে ফেলেছে। তাও কি সেই ছেলে, যে ছেলে সবচাইতে দুর্বল, সবচাইতে দেখতে খারাপ, যার এই অত বড় একটা অসুখ নিয়ে এত বছর বেঁচে থাকার কথাই নয়, জীবন সংগ্রাম রোগের সঙ্গে করে প্রতি মুহূর্তে যে বেঁচে আছে, সেই বেল্লাল অবশেষে ছোটোখাটো একটা গার্মেন্টস দিয়েই ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি খুব খুশি হয়েছি যে সে ইউটিউবের উপর ডিপেন্ড না করে নিজে কিছু করার চেষ্টা করছে, তার পাশাপাশি সে ইউটিউবটাকে ধরে রাখারও চেষ্টা করছে। আর এটাই কিন্তু হওয়া উচিত। এতে কিন্তু বেলালের বাটপাড়িটা অন্তত ইউটিউবে যেসব ক্যাপশন দিয়ে বাটপাড়ি করে ভিউ ধরার চেষ্টা করছিল কিছুটা হলেও কম হবে।
আমি বলবো যে এই বাটপাড়িটা যেন সে ব্যবসার ক্ষেত্রে না দেয়। তুমি আজকে এটা দিয়েছো, খুব খুশি হয়েছে, কিন্তু খারাপ লেগেছে, মনে মনে হেসেছি তোমার ভাবটা দেখে। তুমি মনে করছিলা যে তুমি কি বড় একটা ব্যবসাদার হয়ে মানে করে ফেলেছো, তোমার জন্য এটা অনেক কিছু হতে পারে, কিন্তু ভাবটা কমাও। তো এরকম ব্যবসা, এরকম মিনি গার্মেন্টস অনেকেই এ পর্যন্ত দিয়েছে। আজকে 4-5 বছরের একটা ভাইরাল ব্যবসা ঢাকা শহরে, ঢাকার বাইরেও এরকম হয়ে আসছে। কিন্তু এর জন্য থাকতে হবে সততা, এর জন্য থাকতে হবে ব্যবসায়ীদের সঙ্গে আন্তরিকতা। তোমার যদি ক্লায়েন্ট ধরতে না পারো, তুমি যদি এইসব ক্লায়েন্টকে হাতছাড়া করো, ক্লায়েন্টদের সঙ্গে ঠকবাজি করো, ক্লায়েন্টদের সঙ্গে দুর্ব্যবহার করো, কর্মচারীদের সঙ্গে কর্মচারীর মতো ট্রিট করো, তাহলে কিন্তু তোমার ব্যবসা বেশি দিন স্থায়ী হবে না। কারণ তুমি নিজেকে খুব বড় ব্যবসায়ী মনে করে আজ সেইভাবে কথাবার্তা শো করছিলা। সেই সাথে বলবো, তুমি বলেছো লাস্টে যে আমার কর্মচারীদেরকেও দোয়া করবেন, কর্মচারী নয়, বলবে যে আমার সহকর্মী যারা আছে এখানে, আমাকে যারা সাহায্য করছে, যাদের মানে কাজে আমি নিজেকে আজ এখানে প্রতিষ্ঠিত করতে পারছি, সেই সব লোকজনের জন্য আপনারা দোয়া করবেন। কর্মচারীকে নিজেকে খুব মালিক মনে করছো, আর এই মালিক থেকে তুমি যেদিন বেরিয়ে আসতে পারবে, এই মালিক মালিক ভাব থেকে তুমি যদি বেরিয়ে না আসতে পারো, তুমি কখনো ওই ব্যবসায় সাইন করতে পারবে না। কারণ আজকাল তুমি কোনো মানে দোয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি খুলে বসনি। বাংলাদেশের গার্মেন্টসের একটা সবচাইতে যে ভাইরাল জায়গাগুলো আছে, যে ভাইরাল গার্মেন্টসগুলো আছে, তার মধ্যে একটি দোয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাই আমি বললাম। তো তুমি কিন্তু তাই হয়ে যাওনি। তুমি সে ওই যে বললাম না দোয়েল গ্রুপ, সেই মালিকও কিন্তু তার কর্মচারীদের সঙ্গে এরকম আচরণ করে না। সে কিন্তু দুপুরে তাদের সঙ্গে লাঞ্চ করে থাকে। সে হজে প্রতি বছর যাওয়ার সময় তার ওই যে যারা আছে কর্মচারী, তাদের মধ্যে যারা বেস্ট কাজ করে, যাদের পারফরমেন্স তার ভালো লাগে, তাদের মধ্যে প্রতি বছর 5-7 জন নিয়ে সে হজে যায়। তাদের খরচটা সেই চালিয়ে থাকে। শুধু তাই নয়, তাদেরকে মাঝে মধ্যে সে দুপুরে লাঞ্চে মানে ভোট হয় তাদের মধ্যে যে আপনারা আজকে কি খেতে চান। যে ভোটটা বেশি থাকে সেই ভোটের উপর সেই দিন সপ্তাহে একদিন কর্মচারীদের পছন্দ অনুযায়ী রান্না বান্না করা হয়। তুমি এত বড় মালিক হয়ে যাওনি। তাই বলবো ভাব কমাও। মাত্র 4-5 জন কর্মচারী কিংবা মেশিন নিয়ে তুমি মানে এমন ভাব দেখাচ্ছ যে কি একটা উদ্ধার করে ফেলছো। হ্যাঁ, তুমি তোমার বংশে সেই পুরুষ যে দেশে বসে অসুস্থ শরীর নিয়ে জীবনের প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং করে একটা কর্ম করে খাচ্ছ। এইটা তুমি গর্ব করে বলতে পারো, তোমার এটাই তোমার পুরুষত্ব, তুমিই আসল পুরুষ তোমার বংশে। কিন্তু সেটা ধরে রাখার চেষ্টা করো। তুমি ধরে রাখার জন্য তোমাকে অবশ্যই আরও তোমার কর্মচারীদের সাথে আন্তরিকতা হতে হবে। তোমার যেসব ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং ক্লায়েন্টদের ধরে রাখার চেষ্টা করতে হবে। তোমার কাছে তুমি এসে বলো যে 6 পিচের নিচে আমি দিব না। হ্যাঁ, তোমার কাছে অনেককেই আসবে। তোমার ব্যবসার একটা পলিসি থাকবে, বলার একটা ধরন থাকবে। তুমি এভাবে বলতে পারতে যে দেখেন আমার 6 পিচের নিচেই দিলে পোষাবে না। আমি আসলে তো এটা অন পিচ আমি কিনে আনি না, আমার নিজের ফ্যাক্টরি, নিজে আমি কাপড় কিনে তারপর আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করে থাকি। এটা আসলে 1 পিস দেওয়া সম্ভব হয় না। তবুও আপনারা যদি তারপরেও আমাকে রিকোয়েস্ট করেন, আমি অবশ্যই এটা ভেবে দেখব। তো এই মুহূর্তে আমি পাচ্ছি না। এইভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। এইভাবে তোমাকে কিন্তু ক্লায়েন্টদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। অনেকেই, আমি আগেও বলেছি, অনেকেই এই ব্যবসা এই 4-5 বছর ধরে দিয়েছে। বিশেষ করে করোনার পর হতে এরকম ব্যবসা অনেকে দিয়েছে। কারণ তখন অনেক গার্মেন্টস কর্মী ছাঁটাই হয়েছিল। তারা সামান্য পুঁজি নিয়ে 1.5-2 লাখ টাকা নিয়ে এ ধরনের ব্যবসা করার চেষ্টা করেছে, বাট তারাই ঝরে গিয়েছে। তারা তো জানতো কীভাবে কাপড় তৈরি করতে হয়, কীভাবে মানে বাইং হাউসগুলোতে কীভাবে ক্লায়েন্ট ধরতে হয়, কীভাবে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হয়। তো তারাই যখন হিমশিম খাচ্ছে, তুমি তো নতুন। যাই হোক, তারপরেও তোমার জন্য শুভকামনা থাকলো। কারণ অনলাইনে অনেকেই ঘরে বসে মানে ব্যবসা করে থাকে কাপড়ের। তারা তুমি যদি চালিয়ে যেতে পারো, তো তোমার কাছ থেকে ইনশাআল্লাহ কাপড় নিবে, যদি কাপড়ের মান সঠিক থাকে, দাম ভালো থাকে।